আসসালামু আলাইকুম। অ্যাজ প্রমিসড আমি খুবই রিসেন্ট টাইমে আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে যথারীতি সবার সামনে হাজির। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে দ্য রুল অফ ওয়ান ইন কপি রাইটিং ফর সেলস পেজেস অ্যান্ড ইমেইলস। যদিও ব্লগ পোস্টেও এটা করা যায়, কিন্তু ব্লগ পোস্টে আমরা মাল্টিপল ফিচার এবং বেনিফিট নিয়ে কথা বলি সচরাচর। আর দ্য রুল অফ ওয়ান বলতে এটা আসলে অনেকে পিএএস বা আইডকাস বা আইডা এদের সাথে কনফিউজ করে ফেলবেন। সেইগুলো হচ্ছে কপিরাইটিং ফ্রেমওয়ার্ক, সেগুলো নিয়েও কথাবার্তা হবে, যেহেতু আমরা কনসেপ্ট এক্সপ্লেনার ভিডিও করছি কপিরাইটিংয়ের। আর দ্য রুল অফ ওয়ান হচ্ছে কপিরাইটিংয়ের একটা নিয়ম, যে নিয়মটার মাধ্যমে আপনার কপিটা লেজার টার্গেটেড হবে এবং আরও বেশি ইম্প্যাক্টফুল হবে। কথাটা আমার না, বেসিক্যালি এই কথাটা বলেছিলেন অ্যাগোরা পাবলিশিংয়ের কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট মাইকেল মাস্টারসন। এই ভদ্রলোক একটা $1 বিলিয়ন কোম্পানি চালিয়েছেন এক সময়, যে কোম্পানিটার আন্ডারে অনেকগুলো কপিরাইটিং টিম ছিল, যে টিমগুলোর আন্ডারে অনেক অনেক কপিরাইটার ছিলেন, যারা ইন্ডিভিজুয়ালি পরবর্তীতে যথেষ্ট সফল হয়েছেন। তো এই কনসেপ্টটা এই মাইকেল মাস্টারসন ভদ্রলোকের নিয়ে আসা। তার গ্রেট লিডস বইটাতে প্রথম তিনি এই কনসেপ্টটা নিয়ে কথা বলেন। তো এই কনসেপ্টটা বেসিক্যালি একটি কোম্পানি একটি সার্ভিস অথবা একটি প্রোডাক্টকে মাথায় রেখে তৈরি করা, যে প্রোডাক্টের, যে কোম্পানির, যে সার্ভিসের একটা মাত্র কি পয়েন্টকে পুরো কপিতে হাইলাইট করে সেই কি পয়েন্টের অ্যারাউন্ডে আপনি কপিটা ডিজাইন করবেন বা কপিটা আপনি লিখবেন। আমরা অনেক সময় যেমনটা বলছিলাম, ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে বা অন্য যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে একটা কপিতে 10টা বেনিফিট, 5-10টা ফিচার, তার 5-10টা বেনিফিট, 3-4টা নেগেটিভস, এগুলো দিয়ে একটা কপি রাইটিং করি। যাদের লেখা খুব ভালো তারা ব্লগ পোস্টটাকে সেভাবে সাজিয়ে তারপরে ক্লায়েন্টকে দেন। ক্লায়েন্টও চিন্তা করেন আমার ভিজিটর আসছে, 2,000 ভিজিটর আসলো, সেখান থেকে 200 জন ইন্টারেস্টেড হইলো, তার মধ্যে থেকে ফাইনালি 50 জন কিনলো। কিন্তু এই 50 জন ভদ্রলোক কোন বেনিফিটটার এবং কোন ফিচার দ্বারা আকৃষ্ট হয়ে সেই প্রোডাক্টটা কিনেছেন সেটা ট্র্যাক করা সম্ভব হয় না, কারণ সবাই ব্লগ পোস্টে কমেন্ট করেন না যে আমার এই জিনিসটা ভালো লেগেছে বলে কিনেছি। তো কথা হচ্ছে যে একটা ইমেইল, একটা সেলস পেজ অথবা একটা ওয়েব কপি কমপ্লিটলি আলাদা একটা ব্লগ পোস্ট থেকে। একজন পটেনশিয়াল কাস্টমার যখন আসেন, তখন তিনি ওই কোম্পানি সম্পর্কে জেনে ওই সার্ভিসটার মোটামুটি একটা ধারণা নিয়ে তারপর আসেন। এরপরে সেই ভদ্রলোক একটা ইউনিক অ্যাঙ্গেল খুঁজতে চান, যে অ্যাঙ্গেলটা তার জন্য অ্যাপিলিং হবে এবং সেখান থেকে তিনি জিনিসগুলো কিনবেন সেই অ্যাঙ্গেল থেকে ইমপ্রেসড হয়ে। তো একজন রাইটারের দায়িত্ব হচ্ছে সেই একটা ইউনিক পয়েন্টকে হাইলাইট করা। তো এই কপিতে, যেটা আমি এতক্ষণ বলছিলাম, যে এই কপিতে আপনি 10টা বিষয় নিয়ে কথা বলবেন না। একটা কোম্পানির, একটা সার্ভিসের, একটা প্রোডাক্টের একটা মাত্র ইউএসপি খুঁজে বের করবেন। ওই একটা মাত্র ইউএসপি যারা খোঁজে এরকম বায়ারদেরকে টার্গেট করবেন এবং ওই একটা ইউএসপিকে সার্ভ করার জন্য বা একটা ইউএসপিকে ফুটিয়ে তোলার জন্য আপনার কপিটা লিখতে হবে। সেখানে স্টোরি টেলিং অ্যাপ্রোচটা এমন হবে যেখানে আপনি সেই কপিটা নিয়ে কথা বলছেন এবং সেই কপিটার সাপোর্টে স্টোরি তৈরি করছেন এবং স্টোরিটার দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষজন কপিটা কিনছে। তো এইভাবেই এগোতে হবে আর কি। তাহলে পরে আমরা একটা এই রুল অফ ওয়ানের 3 থেকে 4টা বৈশিষ্ট্য পেলাম। প্রথম কথা হচ্ছে একটা মাত্র ইউএসপি থাকতে হবে, যে ইউএসপির আন্ডারে আপনি কপিটা বা ইউএসপির অ্যারাউন্ডে আপনি কপিটা ডিজাইন করবেন বা লিখবেন। 2 নাম্বার হচ্ছে ওই ইউএসপি খোঁজে বা ওই ইউএসপি নিয়ে যারা ইন্টারেস্টেড এরকম বায়ার খুঁজে বের করতে হবে। এই জন্য কম্পিটিটর রিসার্চটা আরও বেশি শার্প হইতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার কপিতে ওই মেসেজটাকে রিইনফোর্স করার জন্য, ওই একটা কি পয়েন্টকে রিইনফোর্স করার জন্য বুলেট পয়েন্টস, ইমেজেস, এরপরে অ্যাবভ দ্য ফোল্ড কন্টেন্ট, হিরো সেকশন যেটাকে আমরা বলি, তারপর বিলো দ্য ফোল্ড কন্টেন্ট এবং কল টু অ্যাকশন ডিজাইন করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার যে কল টু অ্যাকশনটা,
যেটা আমি এখনই বললাম, এই কল টু অ্যাকশনটা ওই একটা মেথডকে ক্রিয়েট মানে চিন্তা করে হবে, বা ওই একটা বৈশিষ্ট্যকে চিন্তা করেই হবে। তারপরে আপনি সেই কল টু অ্যাকশন নিয়ে কথা বলবেন, তারপরে আপনি পুরো কপিটা আরেকবার দেখবেন, দেখার পরে আপনি সেটা নিয়ে ফিনিশিং দিয়ে বায়ারকে দেবেন। তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে কিভাবে কাজটা করতে হয়, তাহলে আমি একটা ফিকশনাল কোম্পানি চিন্তা না করে একটা রিয়েল লাইফ কোম্পানিকেই চিন্তা করি, এবং সেই কোম্পানি তার একটা ছোটোখাটো কপি কিভাবে লিখব সেটার একটা স্ট্রাকচার আপনাদেরকে দিই, তাহলে এই রুল অফ ওয়ানটা বুঝতে সুবিধে হবে। তো what's better than to discuss this keeping my friends company in mind? তো আসেন আমরা সরাসরি চলে যাই। আমি বেসিক্যালি এখানে প্রোটিন মার্কেট নিয়ে কথা বলছি। প্রোটিন মার্কেট হচ্ছে একটা কোম্পানি যারা নিজেরা ডোর টু ডোর বিভিন্ন ধরনের পণ্য অনলাইনে অর্ডার করলে আপনার আপনার দরজায় সেটা পৌঁছে দেবে, বা আপনি যে এলাকাতেই থাকেন বাংলাদেশে আপনি সেই পণ্যটা পাবেন, সেটা মাছ হোক, সেটা মাংস হোক, বা অন্য যে কোনো কিছু হোক। তো এই কাজটা আরও 10টা কোম্পানি করে। 10টা কোম্পানি বলবে আমরা আপনাদেরকে আপনি অর্ডার করলে পরে আমরা আপনাকে তাড়াতাড়ি জিনিসটা পৌঁছে দেবো, মানসম্মত জিনিস পৌঁছে দেবো, আমরা টাটকা জিনিস সাপ্লাই করি। তাহলে আপনি যদি প্রোটিন মার্কেটের জন্য মার্কেটিং ডিপার্টমেন্টের কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হন বা কপিরাইটার হন, তাহলে আপনাকে ইউনিক অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে। ইউনিক অ্যাঙ্গেল খুঁজে বের করার জন্য কপিরাইটিংয়ের সেই প্রোটিন মার্কেটের মার্কেটিং টিমের সাথে কথা বলতে হবে, বা যিনি এই প্রোটিন মার্কেটের অপারেশনসের সাথে যুক্ত তার সাথে কথা বলতে হবে, এবং আপনার কানেকশনস খুব ভালো থাকলে আপনি প্রোটিন মার্কেটের সিইওর সাথেও কথা বলতে পারেন। তো এই কথা বলার মাধ্যমে আপনি ইউনিক পয়েন্টটা আপনি বেছে নিলেন। তা ইউনিক পয়েন্টটা কি? প্রোটিন মার্কেট যেহেতু পরিচিত কোম্পানি, সেহেতু আমি ওদের বিষয়টা জানি যে ওরা একটা পণ্যের প্যাকেজিং অফ দ্য গুডস এইটা দারুণ করে। অর্থাৎ অন্যরা তো আপনাকে ডিউ টাইমে পৌঁছে দেবে, আপনার কাছ থেকে কুরিয়ার খরচ নেবে, আপনাকে ডিসকাউন্ট দিতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের পণ্য দিতে পারে, সো পণ্যের অ্যাভেলেবিলিটি আছে। বাট প্রোটিন মার্কেট ওই জিনিসগুলো করার পাশাপাশি ওদের প্যাকেজিংটা দারুণ। এই প্যাকেজিংটা এখন অনেকেই ফলো করছে, ঘরের বাজার হোক বা অন্যান্য যে কোনো ধরনের কোম্পানি হোক, কিন্তু প্রোটিন মার্কেট ওইটার ওজি বলতে পারেন। তো প্রোটিন মার্কেটের প্যাকেজিংটা বেশ ভালো। তাহলে আমি ওদের একটা ইউনিক পয়েন্ট পেয়ে গেলাম যে প্যাকেজিং অফ দ্য গুডস, এটা ওদের ইউএসপি বা ইউনিক পয়েন্ট। ওরা এখনও যে কোনো কোম্পানির চাইতে ভালো করে। এখন এই প্যাকেজিং অফ দ্য গুডসের কারণে কি হয়, একটা কোম্পানি যদি, বিশেষ করে গ্রোসারি কোম্পানি যদি পণ্যের প্যাকেজিং ভালো না করে, তাহলে পণ্যের দুর্গন্ধ হতে পারে, স্মেলি প্রোডাক্টস আসতে পারে। প্যাকেজ ইয়োর গুডস লাইক নো আদার, এইটা হইতে পারে একটা খুবই সিম্পল। অথবা শুরুই করলেন যদি এভাবে যে প্রোটিন মার্কেট wraps 100% of the time, every time, কিংবা our packaging is as good as the quality of the product we deliver। খুবই সিম্পল শব্দ, বাট খুবই সিম্পল লাইন। অনেকে মনে করে যে গিমিকি শব্দ, আমি গিমিকি শব্দ দিয়েও কপি তৈরি করতে পারবো, কিন্তু এই যে হেডলাইনটা দিলাম খুবই সিম্পল শব্দ, বাংলাদেশিদের জন্য এটা খুবই ক্লোজ টু হার্ট হবে এবং তারা আইডেন্টিফাই করতে পারবে। আরও যদি গিমিকি করতে চাই তাহলে পরে our wrappers are as good as the things we get you। এটা আরেকটু অ্যাডভান্স হয়ে গেল,
সবাই হয়তো বা দ্য থিংস উই গেট ইউ বা এরকম করে হয়তো পড়তে আগ্রহী না, বা স্ন্যাপি কপি পড়তে অভ্যস্ত না, কিন্তু এই জিনিসটা আরও টার্গেটেড হয়ে গেল, আরবান ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। সো একটা কনসেপ্টকে নিয়ে আমি এই কপিটা ডিজাইন করছি, বা এই কপিটার অ্যাবভ দ্য ফোল্ডের হিরো সেকশনের যে লাইনগুলো সেগুলো কাম আপ করছি। এরকম করতে করতে যখন আপনি লিখবেন 10 বার, তখন দেখবেন যে নিজে 10 বার লিখলে পরে আপনার ব্রেনের মধ্যে এই জিনিসটা ফিড হয়ে যাবে যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, বা আরও যদি সুন্দর করতে পারি, গুড ফুড, গুড বলতে আমি ফুড পান্ডাকে বলেছি। এবং ফুড পান্ডা তো রাত্রি 12টার পরে বা 1টার পরে রাজশাহীর মতো শহরে ডেলিভার করে না, কিংবা তারও আগে 10:30টার পরে ডেলিভার করে না। রাজশাহীর যখন ডো অ্যান্ড চিজের জন্য আমি কপি লিখবো, তখন আমি বলছি যে ফুড পান্ডা যখন ঘুমিয়ে যায়, অর্থাৎ ডেলিভার করে না, তখন আমরা রাতের বেলা ডেলিভার করি। তখন আমাদেরকে ফুড পান্ডাও তার বিজনেস করুক, বাট রাতের বেলা যদি আপনার খাবারের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদেরকে নক দিতে পারেন। এটা আমাদের ইউএসপি। এখন এইটার আন্ডারে কিভাবে কি হতে পারে, বা এইটার আন্ডারে কিভাবে কি আসতে পারে, বা কীরকম করে আমরা বডি ডিজাইন করতে পারি, রাতের বেলাতে খাবার যখন ফুড ক্রেভিংস আসে তখন আমরা স্যাটিসফাই করি, এই ব্লা 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 করে আমরা হিরো সেকশন তারপরে নিচের সেকশনে দিলাম। আমরা কীভাবে আমরা ফুড ডেলিভারিটাকে ইয়ে করি, যে আমরা মোটামুটি 30 মিনিটের মধ্যে আপনার ঘরে পৌঁছে দেই, কিংবা 15 মিনিটের মধ্যে পৌঁছে দেই। আমাদের বাইকাররা রাতের রাস্তায় চলার জন্য ইকুইপড। এই ধরনের বডি দেওয়ার পরে বললাম যে একটা স্টোরি বললাম যে হাসনাত সাহেবের হঠাৎ করে রাতে কাজ করতে করতে পিৎজা খেতে ইচ্ছে করলো, কিন্তু এই সময় তো পিৎজা টং কিংবা পান্ডা বন্ধ। তো সেই ক্ষেত্রে হাসনাত সাহেব আমাদেরকে নক দিলেন, আমরা 15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে তার বাসার নিচে পিৎজা নিয়ে হাজির হয়ে গিয়েছি। তিনি রাত্রেবেলা খাওয়া দাওয়া করলেন, কাজটাও করলেন, যেহেতু তিনি নাইট করছিলেন। এই জিনিসটাকে সহজ বাংলা থেকে ইংরেজি রূপান্তর করতে হবে। তারপরে আমরা একটা কল টু অ্যাকশন দেব যে আমরা আমাদেরকে নক করেন যখন আপনার ফুড ক্রেভিং লাগবে। গেট ইন টাচ উইথ আস ওয়েন দ্য পান্ডা ইজন্ট অ্যারাউন্ড। এটা একটা হতে পারে যে পান্ডা যখন হচ্ছে না বা অন্যান্য কোম্পানিরা যখন কাজ করছে না তখন আমাদের সাথে কথা বলেন, বা আমরা যখন আমাদেরকে ডেলিভারির জন্য বলেন, বা গেট ইন টাচ উইথ আস ফর ইয়োর মিডনাইট, তারপরে ডন, তারপরে হচ্ছে আর্লি মর্নিং ক্রেভিংস ইয়োর না দিয়ে দোজ দিয়ে দিই। এইটা হচ্ছে আমার কপির কল টু অ্যাকশন। তো আমি আবারও বলি, জাস্ট টু রিপিট মাইসেলফ, যে একটা রুল অফ ওয়ান বলতে আপনার একটা কোম্পানির 10টা বেনিফিট থাকতেই পারে বা 10টা ফিচার থাকতেই পারে, সেখান থেকে আপনি একটা ফিচার চুজ করবেন যেটা ইউনিক। সেই একটা ফিচারের অ্যারাউন্ডে আপনি একটা কপি ডিজাইন করলেন। কপি ডিজাইন করতে গিয়ে আপনার মেসেজ একটা থাকলো, একটা মেসেজকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনি 10টা সাব পয়েন্ট তৈরি করতে পারেন, 10টা পয়েন্টার নিয়ে আসতে পারেন, কিন্তু কি পয়েন্ট হচ্ছে ওই 10টা পয়েন্টার এই একটা মেসেজকে রিইনফোর্স করবে, এবং ওই একটা মেসেজের জন্য যাদের ঝামেলা হচ্ছে বা যাদের সমস্যা হচ্ছে তারা আপনাকে নক করবে যে আমরা তোমার কাছ থেকে সার্ভিস নেব। তাহলে আপনি বসে বসে একটা রুল অফ ওয়ান ফলো করার মাধ্যমে একটা মেসেজ পাইলেন, সেই মেসেজের জন্য বা সেই অ্যাসপেক্টের জন্য যারা খোঁজাখুঁজি করে সার্ভিস তাদেরকে পাইলেন। এরপরে আপনি তার অ্যারাউন্ডে বুলেট পয়েন্ট দিয়ে, তার অ্যারাউন্ডে শব্দগুচ্ছ দিয়ে, তার অ্যারাউন্ডে কম্পিউটার রিসার্চ করে কপি বানালেন। এরপরে আপনার ওই মেসেজটাকে আপনি আপনার কল টু অ্যাকশন বাটনের মধ্যে দিলেন। যেমন আমি আবার প্রোটিন ইয়ের ক্ষেত্রে বলতে গেলে স্মেলি প্রোডাক্ট, ডিগ্রেডেশন অফ দ্য প্রোডাক্ট, হেলথ কনসার্নস, এগুলো হচ্ছে আমার মেসেজকে রিইনফোর্স করার জন্য। কেন আমার ভালো প্যাকেজিং দরকার, এইটাকে রিইনফোর্স করার জন্য দরকার হতে পারে। তো এইগুলোকে অ্যারাউন্ড করে আমি কপি লিখব, তাহলে আপনার কপিটা সুপার টার্গেটেড হচ্ছে। সুপার টার্গেটেড হওয়ার কারণে আপনি সেখান থেকে বেনিফিট পাচ্ছেন। তো এটাকেই বলা হয় দ্য রুল অফ ওয়ান। এই দ্য রুল অফ ওয়ান ব্যবহার করতে গিয়ে আপনাকে সুপার ক্রিয়েটিভ হতে হবে। কি হতে হবে আপনাকে এবার বলি। অন, তারপরে আপনাকে একটু সময় নিতে হবে, সেটা হচ্ছে ব্রেইনস্টর্ম করার জন্য আপনি কি ধরনের জিনিসকে হাইলাইট করবেন, কিভাবে হাইলাইট করবেন। এরপরে আসবে আপনার
ফ্রেমওয়ার্ক আসার পরে হচ্ছে আপনার ফ্রেমওয়ার্কে কিভাবে অ্যাবভ দ্য ফোল্ড যাবেন, তারপরে হচ্ছে মিডল অফ দ্য সেলস পেজে কীভাবে রিপ্রেজেন্ট করবেন, কোথায় একটা ভিএসএল লাগাবেন কি লাগাবেন না, এরপরে আপনার মেসেজগুলো কল টু অ্যাকশন বাটনে কী হবে, এইটা দিস ইজ দ্য কনসেপ্ট অর দিস ইজ দ্য রাইটিং স্টাইল যেটা আপনাকে লেজার টার্গেটেড কাস্টমার এনে দেবে, এবং যারা কপিরাইটিং বোঝে এবং কোয়ালিটি কপিরাইটিং প্রয়োজন যাদের, তারা আপনাকে হায়ার করবে এই ধরনের কপিরাইটিং লেখার জন্য। সো আর 10টা ফ্রেমওয়ার্ক জানা থাকার পাশাপাশি দ্য রুল অফ ওয়ান জানাটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার কন্টেন্ট পছন্দ করছেন তারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা শেয়ার করতে পারেন। আর আপনি যদি এক্সট্রা উপকৃত হন তাহলে 3টাই করতে পারেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।